নমস্কার, আদাব, সত শ্রী আকাল, ওয়ানেক্কাম, ঘুরুমজারি। আর কত ভাষায় আপনাদের স্বাগত জানাবো। ভারতবর্ষে কি একটা ভাষা? শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খাবার দাবার, বিভিন্ন পোশাক পরিচ্ছদ, বিভিন্ন রীতিনীতি, কিন্তু তার মধ্যেও কিছু জিনিস রয়েছে যা ভারতকে এক করে এক সূত্রে বেঁধে রেখেছে। তারই একটা জিনিস হলো পরম্পরাগত মেডিসিন বা পরম্পরাগত চিকিৎসাবিদ্যা এবং ভেষজের ব্যবহার। এ নিয়ে আজকে আমরা কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর দীপমালা দেব। ইনি পেশায় আয়ুর্বেদিক সার্জন বা আয়ুর্বেদিক শল্য চিকিৎসক। সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বদীপ চৌধুরী, উনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রির অ্যাসোসিয়েট প্রফেসর। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দেখুন, ভারতবর্ষ তো আজকের সভ্যতা নয় বা আজকের সংস্কৃতি নয়, অনেক প্রাচীন। তো এত হাজার হাজার বছর ধরে যে এত জনসংখ্যা, অনেক দিন থেকে আমাদের জনসংখ্যা অনেক বেশি অন্যান্য ধরুন পাশ্চাত্য দেশের তুলনায়। তো সেই জনসংখ্যাকে ধারণ করে রাখা, সুস্থ করে রাখা, তখন তো যে পাশ্চাত্য মেডিসিনের যে ব্যাপারটা সেটা তো অনেক হাজার বছর আগে বা কয়েকশো বছর আগেও ছিল না। তো এই যে একটা বড় একটা সংস্কৃতি আমরা বহন করে চলেছি, সেই জায়গাতে ধরুন আমাদের যেগুলো রয়েছে, ধরুন আয়ুর্বেদ রয়েছে, ইউনানি সিস্টেম রয়েছে, তারপর হোমিওপ্যাথি রয়েছে, সিদ্ধা রয়েছে, ইউনানি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো সবগুলো হয়তো আমরা আজকে আলোচনা করতে পারবো না নির্ধারিত সময়, কিন্তু কিছুটা তো পারবো। তো আমি প্রথমে ডক্টর দীপমালা দেবের কাছে যাচ্ছি। আপনি যেহেতু আয়ুর্বেদের মাস্টার ডিগ্রি করেছেন সার্জারি নিয়ে, শল্য চিকিৎসক, আপনি আয়ুর্বেদ ব্যাপারটা কি এবং কোথায় সেটা আলাদা একটু আমাদের বলুন। আয়ুর্বেদকে যদি আমি খুব ছোট করে বলতে চাই, তবে আমার বলতে হবে একটা শ্লোকের মাধ্যমে, যেটা হলো হিতাহিতম সুখম দুঃখম আয়ুস্তস্য হিতাহিতম মানঞ্চ তচ্চ যত্রোক্তম সা আয়ুর্বেদ উচ্যতে। তার মানে আপনি যেরকম বললেন জনসংখ্যা বা লাইফ স্প্যানের ব্যাপারটা, এই লাইফ স্প্যানের যে হিত ও হিত, দুঃখ সুখ, এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের যে জীবনশৈলী, তার ভালো খারাপ, তার সুস্থতা অসুস্থতা সব নিয়ে যে জ্ঞানটা রয়েছে বেদে, ওই পুরো টোটাল নলেজটাকেই আমরা আয়ুর্বেদ বলে ভাবতে পারি। সেটা কোনো একটা বই নয়, কোনো একটা বেদ নয়, পুরো যে নলেজটা রয়েছে সেই জ্ঞানটুকুই আয়ুর্বেদ বলা যায়। সেটা কিভাবে আলাদা, মানে অন্যান্য মেডিসিনাল সিস্টেম থেকে? আচ্ছা, এইভাবে যদি বলতে চাই, আমরা খুব ইজিলি যদি মানে ডিফাইন করতে হয়, তো WHO হেলথের একটা ডেফিনেশন দিয়েছিলেন যে শুধু ফিজিক্যাল আর মেন্টাল নয়, সঙ্গে স্পিরিচুয়াল যেটা ফর্মিটি অ্যান্ড নট মিয়ার দ্য অ্যাবসেন্স অফ এনি ডিজিজ, ওইটাকেই আমরা একটা হ্যাপি হেলদি স্টেট বলতে পারি। তো এই বিষয়টা আয়ুর্বেদ সেই অনেক আগেই বলে দিয়েছে যে সম ধাতু সম অগ্নি, সব কিছু ব্যালেন্স স্টেট, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিংটা যখন মানুষের ওয়েলবিং হয়, তখনই আমরা একটা মানুষকে সুস্থ বলতে পারি। এইটাই আয়ুর্বেদের একটা খুব একটা ইউনিক দিক, যে তার মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল দুটো দিকই সঙ্গে নিয়ে চলে। তার মানে আপনি বলতে চাইছেন যে ব্যাপারটা হচ্ছে আয়ুর্বেদ ব্যাপারটা হচ্ছে একটা টোটাল প্যাকেজ। হ্যাঁ, মানে এটা শরীরের চিকিৎসা নয়, একজন মানুষের চিকিৎসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর চৌধুরী, এবার আপনি যেহেতু অ্যালোপ্যাথিক মেডিসিনের বিশেষজ্ঞ এবং আপনার সাবজেক্ট বায়োকেমিস্ট্রি, আমি দর্শকদের আগেই বলেছি, তো আপনি একজন অ্যালোপ্যাথিক ডক্টর হিসেবে আপনি এই যে আমাদের পরম্পরাগত যে ট্রেডিশনাল যে মেডিসিন সিস্টেমটা বা হার্বস এগুলো রয়েছে, সেগুলো আপনি কি চোখে দেখেন? দেখুন, আমাদের আমরা যেটা প্র্যাকটিস যেটা করছি সেটা হচ্ছে অ্যালোপ্যাথিক বা মডার্ন সিস্টেম মেডিসিন যেটাকে বলা হচ্ছে। এখন আমরা যখন ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন বলুন বা আয়ুর্বেদিক ইত্যাদি, এগুলো আমরা একটু আউটসাইডার হিসাবে আমরা দেখব, মানে আমরা আউটসাইডার, আমরা বাইরের থেকে জিনিসটা দেখবো, কারণ আমরা তো সেটার ভিতরে আমরা ঢুকিনি, আমরা পড়াশোনা করিনি সেই বিষয়ে। তো আমাদের অ্যাপ্রাইজাল যেটা হবে এই সম্পর্কে, সেটা কিছুটা ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল হবে অ্যাবাউট দ্য পার্টিকুলার সিস্টেম অফ মেডিসিন। তবে আমার ব্যক্তিগত যেটা মতামত, যাই মনে করি, ডেফিনেটলি আমাদের যা ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন, হ্যাঁ, যেটার মধ্যে ধরুন আমাদের এই লোকাল হার্বস ইত্যাদি ব্যবহার করা হয়, এটা একটা পার্ট। সেটাতে আমি মনে করি অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু লুকিয়ে আছে, এবং সেইটা ডেফিনেটলি সেটার মধ্যে পজিটিভ হয়তো অনেক কিছুই আছে, হ্যাঁ, যা আয়ুর্বেদিক সায়েন্সে যেটা পড়ানো হয়।
আমাদের মডার্ন সিস্টেম অফ মেডিসিনে সেটা এত ডিটেইলসে কিছু পড়ানো হয় না, ফার্মাকোলজিতে অল্প স্বল্প কিছুটা জাস্ট টাচ করা হয়। এখন কথা হচ্ছে যেটা আপনিও যেটা দিয়ে আপনি যে কথাটা বলে আপনি আরম্ভ করেছেন কথাটা, যে আমাদের দেশের আমাদের সাবকন্টিনেন্টের পপুলেশন, হ্যাঁ আপনি দেখবেন আমাদের সাবকন্টিনেন্টের পপুলেশন যথেষ্টই অনেক, এবং চায়নাতেও যা পপুলেশন অনেক, এবং এই দুটো দেশের মধ্যেই একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, তবে আমাদের এই পরম্পরাগত যেটা চিকিৎসা পদ্ধতি, ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন, সেটা 100-200 বছরও না, সেটা কিন্তু 1000 বছর পুরনো। হ্যাঁ, তো ডেফিনেটলি সেটার মধ্যে কিছু না কিছু একটা তো আছে, কিছু একটা আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে অন্য জায়গায়, সেটা হচ্ছে এই পরম্পরাগত যে ট্রিটমেন্টের পদ্ধতি বলুন, বা আমরা যা হার্বস, যে লতা পাতা ইত্যাদি, ফুল, রেজিনস, এই সমস্ত যা ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে একটা রিসার্চটা খুব দরকার। এবং আমরা মডার্ন সিস্টেম অফ মেডিসিনের আমরা যারা আছি, আমাদের কাছে কেন জানি আমরা মনে করছি যে রিসার্চটা একটু যেমন কম হচ্ছে কোথাও, হ্যাঁ কোথাও রিসার্চটা একটু কম হচ্ছে, যার জন্য আপনার সম্পূর্ণ যতটুকু আমরা এটার মধ্যে যা পটেনশিয়াল রয়েছে এর ভিতরে, সেটাকে সেই explore পটেনশিয়ালটা করতে যেমন পারিনি। পুরোপুরি হয়তো রিয়েলাইজ হচ্ছে না। ঠিক আছে, আরো আলোচনাটা আরো আগে ঠিক আছে, আমি আমরা আরো আপনার কথাবার্তা কথার বলতে সূত্র পারবো। ধরেই আমি একটা কথা আমি দর্শকদের সাথেও আমি শেয়ার করতে চাই এবং আপনাদের সাথেও শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO তাদের একটা প্রকল্প 2002 সাল থেকেই চলছে। এটা মোটামুটি 10 বছর ধরে চলছে। যেটা বর্তমান যেটা চলছে সেটা হচ্ছে 2014 থেকে 2023। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রতিটি দেশেই একটা ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম চালু আছে, এবং প্রতিটি দেশ যাতে তার নিজের ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেমটাকে ঠিকমতো চালু করে 3টে পয়েন্টের উপরে। একটা পয়েন্ট হচ্ছে ট্রেনিং, 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিসার্চ, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাওয়ারনেস বা Exactly. সচেতনতা। Exactly. এবং রিসেন্টলি আপনি হয়তো শুনেছেন, গত মাসে খুব সম্ভবত হবে ডক্টর দেব, যে WHO যিনি ডিরেক্টর জেনারেল আয়ুর্বেদা ডে উপলক্ষে আয়ুর্বেদা ডে উপলক্ষে উনি ইয়ে করেছিলেন, আমাদের ইন্ডিয়ারই দুটো সংস্থাকে ডেজিগনেট করেছেন, যেখান থেকে WHO ফান্ডিংও হয়তো আসবে। এরা ট্রেনিং, রিসার্চ এবং অ্যাওয়ারনেস করে যাবে। একটা জামনগর, একটা কোনটা হ্যাঁ, ছিল, আরেকটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা জয়পুর। ওরা জয়পুর। আগে থেকেই মানে করছে। সরকারি ভারতের সরকারের পৃষ্ঠপোষকতায় ওদের রিসার্চ চলছিল, কিন্তু এখন নতুন করে হয়েছে কি ওরা ইন্টারন্যাশনাল ফান্ডস পাবে এখন থেকে। মানে WHO পৃষ্ঠপোষকতায়। হ্যাঁ। এটা হচ্ছে WHO একটা মানে ব্যাপার। তো WHO যেটা বলছে, আমি এই দুদিন আগে আমি একটা ডকুমেন্ট পড়ছিলাম, WHO বলছে যে বিভিন্ন দেশে যেগুলো ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম রয়েছে তার মধ্যে একটা মানে ইউনিফর্মিটি বা একটা রেগুলারিটি আনা দরকার। এবং আজকাল যেহেতু গ্লোবাল ভিলেজ হয়ে গেছে ব্যাপারটা, তো এক জায়গার কোনো ট্র্যাডিশনাল হিলার আরেকটা কান্ট্রিতে যখন যাচ্ছে, তখন তার একটা গ্রহণযোগ্যতা থাকা দরকার, এবং সেই গ্রহণযোগ্যতাটা প্রতিটি দেশের নিজস্ব সিস্টেম থেকে আসবে। তো আমাদের দেশ কিন্তু এদিকে এগিয়ে রয়েছে বলতে হবে, পিছিয়ে নেই। কারণ আমাদের ইন্ডিয়াতে একটা ইন্ডিয়ান আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া রয়েছে। না, নিশ্চয়ই। ডেফিনেটলি আমি- এটা আলাদা একটা, হ্যাঁ আপনি বলুন দেখুন, বলুন। আমি একটা কথা বলতে চাই বলুন, বলুন। মধ্যে, ব্যাপারটা হলো যখন আমরা হার্বস নিয়ে কথা বলি তখন হলো কি আমার সাপোজ একটা হলদি আছে, যখন এটা হলদি থাকে ততক্ষণ এটা আয়ুর্বেদিক থাকে, আয়ুর্বেদিক মেডিসিন থাকে। কিন্তু সেই উনি আপনার সঙ্গে সহমত হবেন, যখন এটার এক্সট্র্যাক্টসগুলো আমরা বের করে নিই, এক্সট্র্যাক্টসগুলো আমরা ক্যাপসুল ফর্মে বা ট্যাবলেট ফর্মে ইউজ করি, তখন এটা মডার্ন মেডিসিনের ফার্মাকোপিয়াতে চলে যায়। এরকম রিসার্চটা এভাবেই চলে। তো তার জন্য বলতে হবে যে হার্বাল মেডিসিনটা এখন আমাদের দেশে যেমন আসাম রয়েছে, ওড়িশা রয়েছে বা গুজরাট রয়েছে, সবার আলাদা আলাদা জিওগ্রাফিক্যাল জায়গা হিসেবে স্পেসিফিক হার্বস Herbs রয়েছে। রয়েছে, হ্যাঁ। তো সে সবগুলো কিন্তু আয়ুর্বেদাতে আছে ইনক্লুডেড, কিন্তু সময় সাপেক্ষে বা জায়গা সাপেক্ষে অনেক সময় সবকিছু হার্বস মানে পেয়ে ওঠা সম্ভব হয় না। তো তার জন্য মানে ভারতের মধ্যে অনেক রিসার্চ চলছে যে আমরা বেসিক্যালি কম্বাইন্ড ড্রাগস ইউজ করা হয় আয়ুর্বেদিক মেডিসিনে, যে এখান থেকে মানে এরকম বলা আছে যদি 16টার একটা কম্বিনেশন আছে, তো তার মধ্যে যদি 16টা না হয়, এই অন্তত 5টা দিয়ে মেডিসিনটা তৈরি করা সম্ভব। এটা অ্যাভেলেবিলিটির উপরেই মানে নির্ভর করে। তো তার জন্য বলতে হবে যে ওই সব রিসার্চের জন্য আমাদের অ্যাভেলেবিলিটি, কাল্টিভেশন সব কিছুই দরকার রিসার্চটার জন্য। প্লাস হার্বাল মেডিসিনটা আয়ুর্বেদিক মেডিসিন না, এটা কিন্তু একটা আলাদা ফোক মেডিসিন একটা ব্যাপার থাকে,
যে ফোক মেডিসিনটা ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন ওরা খুব চেষ্টা করছে যে ওই যে আমরা দেখতে পারি যে খানদানি দাওয়াইখানা যে আশেপাশে যে চলতে থাকে ওদের খুব স্পেসিফিক কিছু কিছু হার্বস থাকে, ওইটা পয়জনাস কি নন পয়জনাস ওইটা কিন্তু এখনো রিসার্চ সেভাবে হয়নি, Established হয়নি। এটা এখন আগামী হয়তো 10 বছরে সেসব থাকবে না। তো ওই জিনিসটাকে খুব ভিগোরাসলি এই সরকার মানে গ্রহণ করে তুলছে আর কি। সেটা একটা খুব ভালো একটা দিক আয়ুর্বেদের মানে প্রসারের জন্য। এটার ক্রিটিসিজম মানে ওই ক্রিটিক্যাল অ্যাপ্রেজালের জন্য ওইগুলো রিসার্চ করে দেখাটা খুব দরকার। এক্স্যাক্টলি। তো এখন যেহেতু হচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আপনি দেখুন আমাদের দেশ কিন্তু এটা কিন্তু ট্রেডিশনাল মেডিসিনের ব্যাপারে কিন্তু যথেষ্ট রিচ। অ্যানশিয়েন্ট ইন্ডিয়া আপনি বলতে পারেন আজকের দিনেও কিন্তু আমরা উই আর দ্য ফার্মেসি টু দ্য ওয়ার্ল্ড হ্যাঁ, মডার্ন মেডিসিনের definitely, ক্ষেত্রে। নিশ্চয়ই। এবং সেম জিনিসটা কিন্তু আমরা কিন্তু অ্যানশিয়েন্ট ইন্ডিয়া সম্পর্কেও কিন্তু আমরা সেম কথা বলতে পারি। আমাদের দেশে যতটুকু যখন অন্য দেশে অন্য তখন জিওগ্রাফিক্যাল এরিয়া সে আজকের ইউরোপিয়ান জিওগ্রাফিক্যাল এরিয়া বলুন বা অন্য ইয়েতে এরা যখন আপনার গুহার মধ্যে থাকতো, জঙ্গলের মধ্যে যখন থাকতো, প্রিমিটিভ লাইফ যখন লিড করতো, তখন কিন্তু অলরেডি আমাদের দেশে কিন্তু একটা মেডিসিনের পদ্ধতি অলরেডি চালু ছিল। ওরা ট্রেনিং ইম্পার্ট করে। হ্যাঁ, এবং কোথাও না কোথাও কিছু একটা ঘটনা মানে সে হয়েছে এরকম ডাউন দ্য ইয়ে, যার জন্য কি হয়েছে সেই অনেক নানান রকমের নানান নলেজ কিন্তু আমাদের লুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কারণ বিভিন্ন আক্রমণ আগ্রাসন হ্যাঁ, হয়েছে আমাদের। সেগুলো তো হয়েছেই। এবং আমি মনে করি সেগুলো নিয়ে নিশ্চয় আবার একটু রিভাইভেলের দরকার। এবং বারবার আমি মডার্ন মেডিসিনের তরফ থেকে যেহেতু আমি কথাটা বলছি, আমি মনে করি যে রিসার্চটা ভীষণ দরকার হয়ে উঠেছে। কারণটা হচ্ছে ম্যাডামও নিশ্চয়ই এগ্রি করবেন, দেখুন নিশ্চয়ই। আজকে আমাদের যা মেডিসিনগুলো যেগুলি দেওয়া হয় এগুলোর মধ্যে কি হচ্ছে, ইনগ্রেডিয়েন্টস যা থাকছে এগুলো থাকছে কেমিক্যাল মলিকুল হিসাবে, এক্স্যাক্ট কনসেন্ট্রেশন, এক্স্যাক্ট নেচার অফ দ্য মলিকুল কিন্তু আমাদের জানা থাকছে। কিন্তু ট্রেডিশনাল সিস্টেম অফ মেডিসিন সেটা যখন আমি পাচ্ছি, যখন সেটা কিন্তু একটা এক্সট্রাক্ট হিসাবে থাকছে, সেটার অ্যাক্টিভ প্রিন্সিপাল বা অ্যাক্টিভ মলিকুল হিসাবে কিন্তু থাকছে না। যার জন্য কি হচ্ছে দেখুন, অনেক সময় কি হয়, কনসেন্ট্রেশনটা বলুন সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি কি কি জিনিস পাচ্ছি। যেমন আমি যদি একটা সিম্পল রসুন যদি নেই, গার্লিক পিলস, ঠিক আছে, সেই গার্লিক পিলসের মধ্যে আমি জানি দিস ইজ গার্লিক এক্সট্রাক্ট আছে, কিন্তু গার্লিক এক্সট্রাক্টের মধ্যে আপনার ফাইটোকেমিক্যালস কয়েকশো রকমের ফাইটোকেমিক্যালস থাকতে পারে। ঠিক আছে, তো সেইগুলো জিনিস আপনার আরো যথেষ্ট রিসার্চের দরকার। এবং আমার মনে হয় রিসার্চ করলে পরে আরো অনেক আমরা ভালো ভালো জিনিস আমরা পাবো। হ্যাঁ, তো ওই এখানে আমি ব্যাপারটা একটা জিনিস আপনাকে বলতে পারি, যেটা হচ্ছে আমি আসছি ম্যাডাম আপনার কাছে। একটা যেটা বললাম যে WHO যে বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও ফান্ডিং দেবে যাতে রিসার্চ হয়, WHO কিন্তু আরেকটা ভালো কাজ করেছে। WHO একটা ডকুমেন্ট তৈরি করেছে যেখানে শুধু ভারতবর্ষের হার্বস নয়, পৃথিবীর সমস্ত জায়গায় যত হার্বস আছে তার কেমিক্যাল স্টাডি, কি কি ডিজিজকে কিওর করতে পারে, ক্লিনিক্যালি এস্টাবলিশড বা ট্রেডিশনালি কি ইউজ হয় এবং তার ফার্মাকোলজি কি, সেগুলো করছে। যেমন ধরুন আপনি যেটা বললেন যে গার্লিক এক্সট্রাক্টের কথা, বা আপনার যে কেমিক্যাল ড্রাগস অ্যালোপ্যাথিক যেটা ইউজ হয় তার তফাতের কথা বললেন, যে রসুনের কথা যেটা বলছিলাম। অনেক সময় কি হয়, যেমন ধরুন আপনি তো জানেনই যে রেসিমিক মিক্সচার থাকে, তার মধ্যে একটা পোরশন কাজ করে, একটা পোরশন কাজ করে না। তো এই WHO যে ডকুমেন্টটা আমি কদিন আগে দেখছিলাম, 4-5টা তার ভলিউম আছে, সেখানে কিন্তু ইনক্লুডিং আপনার মলিকুলার যে কেমিক্যাল স্ট্রাকচারটা সেটাও ওরা ড্র করে দিয়েছে। তো সেই যেমন আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিতে চাই। দেখুন আমাদের এই যে হলুদ, হলুদ তো সবাই জানে যে পরম্পরাগত এটা একটা সাংঘাতিক ভ্যালুয়েবল একটা হার্বাল একটা প্রোডাক্ট, ঠিক আছে, সেটা আমাদের ট্রেডিশনালি আজকের থেকে না কয়েক হাজার বছর থেকে সেটা চলে আসছে হলুদ। কিন্তু এই জিনিসটা অনেকেই জানেন না, হ্যাঁ, যে হলুদ আমরা এমনি খেলে পরে, ঠিক আছে, হলুদের যে এক্সট্রাক্ট যেটা যে জিনিসটা মানে আমাদের শরীরে যাওয়ার কথা, সেটা কিন্তু খুব কম পরিমাণে কিন্তু আমাদের শরীরে কিন্তু যায়, সেটা অ্যাবজর্ব হয় না। কিন্তু হলুদ আমরা আজকে যদি আমি এতটুকু আমি 250 গ্রাম হলুদ যদি আমি একসাথে খেয়ে ফেলি এবং মনে হবে যে না আমি অনেকখানি হলুদ খেয়ে ফেলেছি, ঠিক আছে, সেই হলুদটা কিন্তু পেটের মধ্যে গিয়ে সেটা ডাইজেশন হয়ে সেটা কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, সেটা থেকে কিন্তু অ্যাবজর্পশনটা খুব কম হয়। সেই জিনিসটা আমরা কি করে জানলাম? সেই জিনিসটা আমরা জানলাম কিন্তু থ্রু রিসার্চ। এবং রিসার্চ থেকে দেখা গেছে যে সেই পার্টিকুলার যা ইয়ে আছে হলুদের মধ্যে কয়েকটা প্রিন্সিপালস আছে যেগুলোকে আমি একটু যদি কেমিক্যালি মডিফাই করতে পারি হয়তো আমি তার অ্যাবজর্পশনটা বাড়াতে পারবো। প্লাস আরেকটা জিনিস সেটাও রিসার্চ থেকে বেরিয়েছে যে হলুদের সাথে যদি আপনার কিছুটা এই গুলমরিচ, ব্ল্যাক পেপার যদি অল্প যদি অ্যাড করা যায় তখন নাকি সেটার অ্যাবজর্পশনটা বাড়ায়।
হ্যাঁ। তো সেগুলো আজকাল কিছুটা কমন নলেজের ডোমেইনের মধ্যে চলে এসেছে, হ্যাঁ আমি একটা কথা যার বলতে জন্য চাই, রিসার্চ দরকার। হ্যাঁ ম্যাডাম কি এটা বলবেন? যার জন্য বললাম সিঙ্গেল হার্বস নিয়ে এখন মানে কি কম্বাইন্ড মেডিসিনস গুলো নিয়ে তো শোধ করা তো অনেক লেটার স্টেজের ব্যাপার। এখন রিসার্চটা চলছে বেসিক্যালি সিঙ্গেল হার্বসের উপরে, কিন্তু যেটা ক্লাসিক্যাল যে মেডিসিনস গুলো রয়েছে সেসবে আমাদের দেওয়া আছে যে কম্বিনেশন ড্রাগস, মানে কিছু একটার সঙ্গে কিছু একটার মিক্সচার। Mixture। তো মিক্সচার হলে কি হবে, ওই যে আপনি বললেন ডাইজেশন বা মানে মেটাবলিজম, ওই সবের জিনিসগুলো একটু ফেসিলিটেট করে দেওয়ার জন্য কম্বিনেশনগুলো অ্যাডভাইস করা আছে। যে যেরকম আপনি ওই যে সর্পগন্ধা রাউলফিয়া, যে ওইটা শুধু ওইটা এক্সট্রাক্টস পাওয়া যায়, কিন্তু আমরা যেটা ইউজ করি সর্পগন্ধা ঘনবটি, ওটার মধ্যে অন্য জিনিসও দেওয়া থাকে। তো তখন আমাদের একটা আলাদা একটা স্পেশালাইজেশন আছে, ওইটা রসশাস্ত্র বলে, রসশাস্ত্রের ভেষজ কল্পনা। ওটাতে ওই কম্বিনেশন ড্রাগস অ্যান্ড তার মিক্সচারে কি কি চেঞ্জ হয়, কি কি বেনিফিট হতে পারে, শুধু দিলে কি হবে, তার সঙ্গে অনুপান কি দিতে হবে, মানে অ্যাডজুভেন্ট কি দিতে হবে, ওইটা ক্লাসিক্যাল মেনশন করা আছে। তার জন্য জিনিসগুলো একসঙ্গে যদি কেউ টোটাল নলেজ নিয়ে রসশাস্ত্রেরও, ফার্মাকোলজিরও, বায়োকেমিস্ট্রি সবগুলো নিয়ে যদি একটা রিসার্চ হয়, তাহলে ওই রিসার্চটা খুব বেশি বেনিফিশিয়াল হয়। এবং আরো কিছু কথা আছে ম্যাডাম তবে যে এটা বললেন, ব্লাইন্ড রিসার্চ হয় না আর কি। রাইট রাইট এক্স্যাক্টলি, ব্লাইন্ড রিসার্চ হতে পারে না, রিসার্চটা খুব মেথডিক্যাল হতে হবে। হ্যাঁ। এবং এই পার্টিকুলার ট্রেডিশনাল মেডিসিনের ব্যাপারে যে রিসার্চ যেটা হবে, দ্যাট হ্যাজ টু ইনভলভ রিয়েলি ভেরি ব্রিলিয়েন্ট রিসার্চার্স। ইয়েস। হ্যাঁ, ভালো রিসার্চার এখানে এসে রিসার্চ করতে হবে। তারপরে যেমন দেখুন আরেকটা কথা, খুব সিরিয়াস কথা বলছি একটা, হ্যাঁ, আমরা মডার্ন মেডিসিন আমরা প্র্যাকটিস করছি, আমরা মডার্ন মেডিসিনের উই ক্যানট প্রেসক্রাইব আয়ুর্বেদিক অ্যান্ড উই ডোন্ট প্রেসক্রাইব সো, ঠিক আছে, কারণ এটা আমাদের এখতিয়ারের বাইরে, যারা যেটা স্পেশালিস্ট ওনারাই এটা করতে হবে। কিন্তু আমাদের কাছে কিন্তু কিছু কেস আসে, কীরকম কেস আসে আমি বলি, যেমন মানুষের মধ্যেও কিন্তু একটা ভুল ধারণা আছে যে আয়ুর্বেদিক মেডিসিন বা এগুলি হার্বাল প্রোডাক্টস তো দোকান থেকে কিনে আমি খেয়ে নিতে পারবো, Over the বলবো এই ওভার দ্য কাউন্টার, ঠিক আছে, এরকম কিন্তু ঘটনা হয়, প্রচুর হচ্ছে, আমি কোনো নাম নিচ্ছি না। সে আমরা অ্যালোপ্যাথিক ওষুধ ওভার দ্য না, কাউন্টার খাই। অ্যালোপ্যাথিক ওষুধ হ্যাঁ, আমি ওভার দ্য একটা কথা কাউন্টার বলবো। খাওয়া হয়, কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ ওভার দ্য কাউন্টার খেলেও একটা লিমিটের পরে কিন্তু কেউ যায় না। আয়ুর্বেদিক তো সমস্ত যা পাই আমি হ্যাঁ, সবকিছুই খাই, হ্যাঁ, ঠিক, আর এই ঠিক, করোনা কালে তো আরো বেশি ঘটনাটা ঠিক ঠিক ঘটেছে। ঠিক ঠিক একদম। এবং এতে গিয়ে ম্যাডাম কি হয়েছে আমি বলি, আমাদের কাছে কিন্তু এরকম কেস আসে যেগুলো হচ্ছে গিয়ে রিয়েকশন হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমরা আমার কাছেও। জন্ডিস পাই, টক্সিক হ্যাপাটাইটিস আমরা পাচ্ছি ওভার ইউজ অফ আয়ুর্বেদিক মেডিসিন। ঠিক আছে, তাহলে আমাদের দর্শকদের বলতে পারি হ্যাঁ। যে সাবধান আপনারা থাকুন, নিশ্চয়ই দোকান হ্যাঁ। থেকে কিনে নিজের ইচ্ছে মতো উইদাউট প্রেসক্রিপশন অ্যালোপ্যাথিক ওষুধও হোক বা আয়ুর্বেদিক ওষুধও সেগুলো নিয়ে খাবেন না। আয়ুর্বেদিক একদম। ডাক্তাররা তো রয়েছেন, ওনাদের মধ্যে হ্যাঁ, ডাক্তাররা নিশ্চয়ই। রয়েছেন। এবার আমি একটা অন্য একটু টপিক আমি আসতে চাইছি, আয়ুর্বেদ এলোপ্যাথি ছেড়ে, যেটা আমাদের হার্বেল ব্যাপারটা। আমি এই যে WHO ডকুমেন্টের কথাগুলো পড়ছিলাম, এই অনুষ্ঠানটার জন্য আমি দুদিন ধরে একটু আমি দেখছিলাম, তাতে আমি দেখে অবাক হয়ে গেছি যে আমাদের দেশের এত এত ভেষজ রয়েছে। আমি শুধু দুটোর কথা বলবো। একটা হচ্ছে যে আমরা সন্ধ্যের সময় যে ধূপ ধুনো দিই, ধূপকাঠি নয়, যেটা গাছের রেজিন যেটাকে বলে, গুগ্গুল। কষ থেকে গুগ্গুল বলে। বা ধুনা বলে, সেটার কিন্তু বিভিন্ন ধরনের মানে ব্যবহার রয়েছে। শুধু সেটাকে খেলে উপকার হয় তা নয়, আপনি ধূপ ধুনো সন্ধ্যার সময় বা যে কোনো সময় জ্বালালে তার একটা সাইকোট্রপিক এফেক্ট আছে, মানে বলছে যে ডিপ্রেশন কমিয়ে দেয় এবং আপনার মুডকে নাকি উন্নত করে। এটা কিন্তু আমাদের মানে ভারতীয় সংস্কৃতিতে অনেক দিন ধরেই আছে। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে দারু হরিদ্রা বলে একটা জিনিস আছে, যেটা ধরুন ত্রিপুরাতে বটতিতা বলে, রং গাছও বলে কেউ কেউ, এতে রং তৈরি হয়। এই জিনিসটা যদি আপনি খান তাহলে যেটা কলেরার যেটা জার্ম হয়, একটা সময় ছিল আমাদের যে ভারতবর্ষে কলেরা, প্রচুর মানুষ কলেরা, মারা যেত তখন। প্লেগ, মহামারী হয়েছিল। তারপর আপনার ম্যালেরিয়া, এই লেপ্রোসি, এই ডিজিজগুলো খুব প্রিভেলেন্ট ছিল একটা সময়। তো কলেরার ক্ষেত্রে WHO ডকুমেন্ট বলছে যে কলেরার ক্ষেত্রে যদি আপনি দারু হরিদ্রাটা সেবন করেন তাহলে সে কলেরার ব্যাকটেরিয়াকে মারতে পারবে না, কিন্তু কলেরার যে টক্সিনটা তৈরি হয়, টক্সিনটাকে যার inactive ফলে করে দেবে। আপনার এই মানে Right. জলটা বেরোতে থাকে, সেটাকে সে মানে টক্সিনটা সৃষ্টি হতেই করতেই দেয় দেবে না। না। আমি দেখে তো তাজ্জব হয়ে গেছি, Exactly. এত নিশ্চয়ই, এত অনেক ভালো কাজ জিনিস করে। এরকম রয়েছে। তো এইগুলো আপনাদের স্টকে কি আছে বলুন দর্শকদের, যে আচ্ছা। ভেষজ সম্বন্ধে যেগুলো গুণাগুণ আপনারা পেয়েছেন ব্যবহারিক জীবনে বা আমি খালি পেশাগত আমার জীবনে। ব্যক্তিগত জাস্ট একটা যেমন বলি, আমি তো কিছু কিছু হার্বাল প্রোডাক্টস বলুন বা বলুন, আমি নিজে হয়তো পার্সোনাল ইউজের জন্য আমি তা নেই, কিন্তু আমি কিন্তু কাউকে কিন্তু বলি না যে তুমি Prescribe নিও, করেন না। হ্যাঁ, কারণ আমি বলতে পারি না। হ্যাঁ, আমি বলতে পারি না। এখন কেউ আমাকে দেখে সে যদি অনুকরণ করে, সে যদি মনে করে যে না সেটা উনি ডাক্তারবাবু খাচ্ছেন, আচ্ছা ঠিক আছে চলো আমরাও পরীক্ষা, সেটা অন্য কথা। হ্যাঁ,
তবে যেমন আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে যেমন পারি, ধরুন আরো যেমন আছে কমলা লেবু হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, খোসাটা, তা তো আছে। সেটার গন্ধ শুকলে এমনিতেই বমিভাব কমে যায়, এক্স্যাক্টলি গরম জল খেলে গ্যাস কমে যায়। হ্যাঁ, আমাদের সেটা আপনি তুলসী তো যা আছে, হ্যাঁ, সেই তুলসীর এক্সট্রাক্ট যেটা, আমার মনে হয় সেটার মধ্যে হয়তো কিছু একটা ভালো প্রিন্সিপাল হ্যাঁ, থাকতে পারে, কিন্তু এও ঠিক যে কিন্তু উনারা বলতে পারবেন। তুলসীর রসটা কেউ যদি না জেনে, কারণ আয়ুর্বেদিক যে মেডিসিন সিস্টেম ওইটা খুব পার্সন স্পেসিফিক মেডিসিন Exactly. সিস্টেম। ওইটা একজনের জন্য যেটা ভালো সেটা অপরজনের জন্য খুব খারাপও হতে পারে, হ্যাঁ। কাস্টমাইজড। কাজে কারোর জন্য তুলসী খুব উপকারী হলেও কারোর জন্য উপকারী এপিস্ট্যাক্সিসও করাতে পারে। তো সেরকম হয় কি, আমি একটু আগে কথাটা উত্থাপন হয়েছিল, তো দূরদর্শনের মাধ্যমে যদি এই কথাটা আমি না বলি তাহলে আমার মনে একটু খেদ রয়ে যাবে। বলবেন নিশ্চয়ই। হ্যাঁ, না বলছি, ব্যাপারটা হলো যে আয়ুর্বেদিক ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া আপনারা কেউ নেবেন না। অনেক বাতনাশক বটিকা, অনেক ছোট ছোট 5 টাকা 10 টাকার প্যাকেট গায়ে ভুয়ে সাইকেলে টাইকেলে খুব নিয়ে বেড়ায় আয়ুর্বেদিক ওষুধের নামে। আপনারা দয়া করে ওইসব ওষুধ নেবেন না, ওইসব কিছু না, আয়ুর্বেদিক মেডিসিন তো নয়ই, এটা শুধু ভুয়ো ওষুধ, শুধু স্টেরয়েডসের প্যাকেটস মাত্র। আপনার খুব তাড়াতাড়ি ব্যথা সারবে, খুব তাড়াতাড়ি বাতের ব্যথা যেটা আপনারা বলেন মা কাকিমারা ঘরে, সেসব সেরে যায়। তো তার জন্য বলেছি, সেই সব স্টেরয়েডসের অ্যাবিউজের জন্য অনেক অনেক মেডিসিন লোকরা, পেশেন্টসরা মেডিকেল কলেজে দ্বারস্থ হয়। তারপরে হয় কি, অনেক কোয়াক্স আছে যাদের কোনো ডিগ্রির কোনো হাতুড়ে। ইয়ে নেই, হাতুড়ে ডক্টর, হাতুড়ে যারা। ওরা সবাই আয়ুর্বেদিকের নাম করে আয়ুর্বেদিকের ব্যবসা চালিয়ে বায়ুপথের রোগের জন্য আয়ুর্বেদিক খুব নাম করা, যেটা আমি নিজেও শল্য চিকিৎসক, আমরা ওইভাবে সেরকম অনেক রকম আলাদা আলাদা অভিনব চিকিৎসা রয়েছে, কিন্তু হাতুড়ে ডাক্তার থেকে চিকিৎসা করিয়ে অনেক পায়খানার রাস্তায় জ্বালিয়ে পুড়িয়ে আমাদের হাসপাতালে ভর্তি হওয়ারও 1.5-2 মাস ভর্তি করে তারপর হয়, ঠিক হয়। হয়ে যাওয়াও অনেক রোগী আমরা নিজে দেখেছি, নিজে চিকিৎসা করেছি। তার জন্য কোনো রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড, আনঅথরাইজড অ্যান্ড আনএডুকেটেড মানুষের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আয়ুর্বেদকে বদনাম করার থেকে ভালোই কোনো এক আয়ুর্বেদিক ডক্টরের পরামর্শ নিয়ে সুষ্ঠুভাবে জীবনযাপন করাটা। তো একজন আয়ুর্বেদিক ডক্টরের প্রথাগতভাবে শিক্ষা নিতে গেলে কিভাবে নিতে হয়? সেটা আজকাল এখন মোটামুটি 15-20 বছর থেকে এন্ট্রান্স হচ্ছে, সিডব্লিউ ছিল প্রথম, তারপরে ক্লাস 11 12 12 পাস করে এনডব্লিউটি যেটা হ্যাঁ। দিয়ে যায়, সেও হ্যাঁ, ক্লাস NWT 11 ওইভাবেই 12 হয়। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হ্যাঁ হবে, করতে হবে, এনইটি হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার করতে হবে। করতে হবে, তারপর কাউন্সিলিং এ বসতে হবে, সেভাবে 5.5 বছরের কোর্স এন্ড কারিকুলাম থাকে। তারপরে আপনাদের এনএচএম এর পোস্টিং, যেরকম রুরাল পোস্টিং ওসব করতে হয়। তারপরে একটা ন্যাশনাল লেভেলের একটা পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট একটা থাকে অল ইন্ডিয়া লেভেলের, সেটা ক্লিয়ার করে তারপর আলাদা আলাদা স্নাতকোত্তর সাবজেক্টস রয়েছে, সেখানে সার্জারি রয়েছে, শল্য চিকিৎসা, শালক্য, ইএনটি, তারপর প্রসূতিতন্ত্র, ওইসব আলাদা আলাদা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। সেভাবে 3 বছর কোর্স এন্ড কারিকুলাম করার পরে তারপর যার যার যে ফিল্ডে যেরকম যার ইচ্ছে, কেউ ক্লিনিকে যায়, কেউ রিসার্চে যায়, ওভাবে যার যার যেরকম ইচ্ছা সেভাবে করতে পারে। তার মানে দর্শকদের এখন আমার তাহলে একটা কথা মনে করে দিতে হবে, সেটা হচ্ছে যে অমুক আয়ুর্বেদাচার্য ব্র্যাকেটে ক্লাস 7 পাস, No. অমুক হোটেলে দেখছেন, সেটা দেখে দৌড়বেন না। না, আর সবচেয়ে একদম সমস্যার ব্যাচেলর অফ ব্যাপারটা- আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি ডিগ্রি প্রোভাইড করছে সরকার, হ্যাঁ, তাই তো? সরকারি, এবং হ্যাঁ, সেগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস 12 অবধি পড়ে আসতে হয়, এনইইটি যেটা ডাক্তারির এন্ট্রান্স এক্সাম, সেটা পাস করে আসতে হয়, তাই তো? হ্যাঁ, অবশ্যই। সেগুলো হ্যাঁ, দেখে এখন মানে লাগে আয়ুর্বেদিক ডক্টর যদি আমি দেখি, তাহলে আমি ওইভাবে খুঁজে দেখে একটা সঠিক ডাক্তারের কাছে যাব। আর আর সেই সমস্যার জিনিসটা ব্যাপার শুধু কিন্তু উনাদের আয়ুর্বেদিকের ক্ষেত্রেই যে এই সবখানেই। সমস্যাটা ওনাদের সবের ক্ষেত্রে সবখানেই। কিন্তু এটা যারা হচ্ছে, যেমন আমাদের prescription করতে- অ্যালোপ্যাথিকের ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ, সেম স্যার, প্রবলেম হচ্ছে। আমার কাছে আমার কাছে ফোনে অনেকগুলো প্রেসক্রিপশন রয়েছে, হ্যাঁ। যারা প্রেসক্রাইব করার নেই, যাদের নেই, রেজিস্ট্রেশন, ওরাও প্রেসক্রিপশন করছে। মানে অ্যালোপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন নিশ্চয়ই, করছে, নিশ্চয়ই। আয়ুর্বেদিক ভয়ানক, করছে, ভয়ানক। অ্যালোপ্যাথিক মেডিসিন, হ্যাঁ, হোমিওপ্যাথিক নিশ্চয়ই। মেডিসিন প্রেসক্রিপশন করছে। কিন্তু ব্যাপারটা হলো কি, আয়ুর্বেদিক মেডিসিনের সাইড এফেক্ট নেই, এই একটা যে প্রভাব, যে ভুল যে একটা ভুল ধারণা, ধারণা সেটা। ওইটার জন্য এটা অ্যাবিউজ হয়ে যায় খুব বেশি। কেউ একজন একটা ওষুধ খাচ্ছি, অশ্বগন্ধা খাচ্ছি, অশ্বগন্ধা আমি 3 মাস 4 মাস 6 মাস খেতেই থাকছি, কেউ এটা ভালো করার মানে জায়গায় কেউ অনেকের খারাপও হয়ে যাচ্ছে, কেউ বুঝেই উঠতে পারছে না। লোকে তো ভাবছে না এটা তো খেয়ে নেই, কোনো ক্ষতি তো হবে না। Exactly. সেম জিনিস স্যার আপনি মানবেন, কার্মোজাইম হ্যাঁ হ্যাঁ সেম হ্যাঁ, হয়, হ্যাঁ, অনেক গ্যাস্ট্রিক আলসার, অনেক গ্যাস্ট্রিক ক্যান্সার ইভেন হয়ে যায়। মানে মাস্ক হয়ে যায়, গালামালের দোকানের মতো বড় 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 কার্বোজাইমের বড় শিশি আসে, কার্টুনের ইসে করে ওরা তারপরে বিয়ে ওই যে নিয়ে যায়। পঞ্চশাখার চূর্ণ, তারপর ওই যে পেট সাফা চূর্ণ, এসব ঘরে আসে বড় বড় ডাব্বাতে। ঠিক আছে, তাহলে কারণ আয়ুর্বেদিকের কি আছে, এটা ফলস একটা মানে False ট্রেডিশনাল, ধারণা। শুধু হ্যাঁ। আয়ুর্বেদিক নাই, বলবো ট্রেডিশনাল হার্বাল যে Exactly. মেডিসিন, না, শুধু আয়ুর্বেদিক তো একটা সাইডে রয়েছে, হার্বাল মেডিসিন আরেকটা সাইডে রয়েছে। হার্বাল মেডিসিন দেখুন, এটা মানুষের একটা ফলস কনসেপশন আছে যে না, আমি নিতেই থাকি যেহেতু আর এগুলো আয়ুর্বেদিক জড়িবুটি, মানে হ্যাঁ জড়িবুটি, এটা কোনো ক্ষতি করবে না, এটা নিলেই হলো। কিন্তু সেরকম একটা হওয়াটা উচিত জিনিস না। দেখুন, আমি একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে যে মোটামুটি ভারতবর্ষের যা মানে
জীববৈচিত্র্য, গাছপালা, ভেষজ ইত্যাদি, তার 50%-এরও বেশিরভাগই আমাদের পূর্বোত্তর রাজ্যে আছে। আছে শুধু মিজোরাম স্টেটে 135 ধরনের ভেষজ নিশ্চয়ই, নিশ্চয়ই। রয়েছে। বোটানিস্ট আরো বেটার বলতে পারবেন, রয়েছে। তবে আমাদের কাছে রাজস্থান, information যেমন আছে। রাজস্থানে 205 রকম রয়েছে। আছে। এবার যদি আমরা সাউথে চলে যাই, সাউথে যেটা ধরুন আপনার সিদ্ধা, যেটা সিস্টেম অফ আমি ট্র্যাডিশনাল বলতে চাই, মেডিসিন রয়েছে। আমাদের ভারতবর্ষের সবগুলো স্টেটস এর মধ্যে কেরালা বা কর্ণাটকাতে খুব আয়ুর্বেদাকে খুব ফ্লারিশিং একটা সায়েন্স, বা ওইখানে ওই গভর্নমেন্ট খুব মানে পৃষ্ঠপোষকতায় আয়ুর্বেদাটা অনেক বছর থেকে চলছে। ওদের ওখানে যেটা ইনফরমেশন নিয়ে যেটা দেখা গেছে যে বেশিরভাগ যে হার্বসগুলো সেটা ওরা রপ্তানি করে আসাম বা এইখানের নর্থ ইস্টার্ন স্টেটস থেকেই। কাজে আপনার আসামটা মানে ইন ফিউচার একটা খুব ভালো একটা আয়ুর্বেদিকের হাব হতে পারে, কারণ খুব ভালো গুয়াহাটির সঙ্গে আমাদের যে সাউথ এশিয়ান যে কান্ট্রিজগুলো আছে, মালয়েশিয়া বা ওইদিকে ইন্দোনেশিয়ার খুব ভালো একটা কানেক্টিভিটি রয়েছে। তো আশা করা যায় নেক্সট মানে যদি সরকার মানে উদ্যোগ নেন, তো এটলিস্ট কাল্টিভেশন মানে ওই টিপিক্যাল অনেক দুর্লভ হার্বসের কাল্টিভেশনের জন্য এই এরিয়াটা আমাদের খুব একটা উপযোগী হয়ে উঠতে পারে। আমাদের কাছে ভালো জিনিস রয়েছে, এটা নিশ্চয়ই। মোটামুটি আপনারা দুজনেই একমত। এবং আমাদের শুধু রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের দিকে একটু এগোতে হবে এবং জনগণকে সাবধান হতে হবে, যাতে মানে ভুল জায়গায় গিয়ে প্রতারিত হবেন না ধরনের আর কি। কিন্তু তার মধ্যে একটা কথা বলি, যেমন পেট খারাপ হলে মানুষ কাঁচকলার তরকারি খেলো, ওইটা হলে ওই তরকারি খেলো, সেসব এটা পারিবারিক, এটা একটা ট্রেডিশনাল মধ্যে, সেটা কিন্তু আয়ুর্বেদা বলা যাবে না। দাদিমার আর টোটকা। হ্যাঁ, টোটকা, এটা টোটকা, এটা আয়ুর্বেদা না, কিন্তু এটা আপনি মানে থামানোও ঠিক না, এটা চললেও ক্ষতি নেই। ঠিক আছে, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। আচ্ছা। এবার আমাদের মানে গুটিয়ে নিতে হবে। তো আমি দর্শকদের এটাই বলতে চাইবো যে আপনারা শুনলেন আলোচনা দুজন ডক্টরের মধ্যে। তো আমি এটা পরিশেষে এটাই বলবো যে আপনার যদি পেটে ব্যথা হয়, জ্বর হয়, যাই অসুখ হয়, আপনি অ্যালোপ্যাথিক ডাক্তার কাছে যাবেন নাকি হোমিওপ্যাথি খাবেন নাকি ইউনানি খাবেন নাকি সিদ্ধা খাবেন নাকি আয়ুর্বেদিক করবেন, সেটা আপনার ব্যাপার, সে নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এটা ঠিক যে আমাদের ভারতবর্ষে একটা প্রাচীন পরম্পরাগত একটা মেডিসিন সিস্টেম রয়েছে, যেটার কিছু মূল্য রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো সংস্থাও স্বীকার করছে, এবং এ নিয়ে রিসার্চ, গবেষণা, ট্রেনিং, অ্যাওয়ারনেস, সচেতনতা এগুলো চলছে। এগুলো মাথায় রাখুন, নতুন নতুন জিনিস জানুন, এবং আমাদের দেশেরই প্রাকৃতিক জিনিস থেকে আমরা কীভাবে আরও বেশি স্বাস্থ্যকে আমরা উন্নত করতে পারি এবং সব মিলিয়ে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত হিসেবে আমরা উঠে আসতে পারি, এই কথাটা মাথায় রাখুন। এটা আমার অনুরোধ রইল। দর্শকদের অনেক ধন্যবাদ, আপনাদের অতিথিদের ধন্যবাদ। ধন্যবাদ।